অনিলা বিছানা থেকে উঠে এসে আয়নার সামনে দাঁড়ায়। কেন যেন নিজেকে খুব দেখতে ইচ্ছে করছে। লাবণ ইসলাম আলমারি থেকে একটা পুরনো ডায়েরি বের করেন। একসময় খুব ডায়েরি লিখতেন তিনি, এখন আর আগের মতো লেখাই হয় না। তিনি ডায়েরিটার মাঝ বরাবর খুলতেন। সেখানে তার নিজ হাতে গোট গোট অক্ষরে লেখাগুলির উপরে চোখ বোলান। সেখানে বড় বড় করে লেখা আছে, আজ 7 বছর পূর্ণ হয়েছে আমাদের বিয়ের। আল্লাহর অশেষ রহমতে আমাদের ভালোবাসার কোনো কমতি নেই এই সংসারে। তবে এত ভালোবাসার মাঝে একটি সন্তানের জন্য হাহাকার লাগে মাঝে মাঝে। আজ 7 বছর ধরে আমি একটি সন্তানের আশায় আছি। লাবণ ইসলাম ডায়েরির পরের পাতে উল্টান। তার হাত দুটো মৃদু মৃদু কাঁপছে। আমি আজ আমার সন্তানকে আমার কোলে পেয়েছি। আল্লাহ আমার সুখের ঘরটাকে আলোয় পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু এই সন্তানকে পেতে আমার 9 মাস কষ্ট করতে হয়নি। গতকাল রাত 3টায় মার বাবা এসে আমার কোলে এই মিষ্টি সোনাকে দিয়ে গেছেন। বাবুকে আমার কোলে নেওয়ার সময় আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এত সুন্দর এই বাচ্চাটা কার বাচ্চা আমাকে দিচ্ছেন? বাবা বলল, মা তোকে একবার আমার এক প্রিয় বন্ধুর কথা বলেছিলাম না, যে তোর জন্য অনেক মিষ্টি আর ফল দিয়ে যেত? এই কন্যা শিশুটা তার নাতনি। বাবার এই কথা শুনে আমার বুক ধক করে উঠল, কারণ আমি বুঝতে পেরেছিলাম বাবা তার যে বন্ধুর কথা বলছেন সে কোনো মানুষ নয়। আমি যে সেদিন মায়ের সাথে বলা বাবার জিনের সাক্ষাৎ পাওয়ার ঘটনাটা শুনে ফেলেছিলাম, সেটা কিন্তু বাবা মাকে কখনোই জানতে দেয়নি। আমি মনে মনে ভাবলাম, একজন জিনের নাতনির তো মানুষ হওয়ার কথা নয়। আমি ভয় পেয়ে বাচ্চাটাকে আবার বাবার কোলে দিয়ে দিলাম। বাবা বললেন, মা বাচ্চাটাকে তোর কাছে দিলাম, ওর মা বাবা এখন থেকেও নেই। তোর কাছে আমার অনুরোধ, তুই এই 40 দিনের শিশুর 18 বছর হওয়া পর্যন্ত তুই একে মাতৃস্নেহে বড় করে তুলবি। বাবা এই কথা বলে বাচ্চাটাকে আবার আমার করে দিলেন। এবার আমি তাকে কোলে নিয়ে রাখলাম। বাবা একটা ছোট পুটলি আমার হাতে দিলেন। আমি পুটলিটার ভেতরে উকি দিলাম, দেখলাম ভেতরে অনেকগুলো তাবিজ। বাবা আমাকে ফিসফিসিয়ে বললেন, প্রতি আরবি মাসের প্রথম চাঁদে এই তাবিজগুলি একটা একটা করে বাচ্চাটার বাহুতে বেঁধে দিতে। যেদিন তার বয়স 18 পূর্ণ হবে সেদিন থেকে আর লাগবে না। তারপর থেকে এই মেয়েটা যেখানে চলে যেতে চাবে আমি যেন বাধা না দেই। এই বলে বাবা আমার হাতে একটা পুরনো কাগজ দিলেন। ওখানে হিবিজিবি করে কি লেখা যেন। তারপরেই বাবা মা বের হয়ে গেলেন বাসা থেকে। আমাকে আর কিছু বলার সুযোগ দেননি তারা। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে ভালো করে দেখতে লাগলাম। এত সুন্দর একটা বাচ্চা, কি যে মায়া মায়া মুখ। জিন জাতির বাচ্চারা বুঝি এত বেশি আদুরে আদুরে হয়। আমি তাকিয়ে দেখি তার ছোট্ট বাম বাহুতে একটা তাবিজ রাখা। আমি বাচ্চাটাকে আমার বুকের সাথে শক্ত করে আটকে রাখি। আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমি নামটা না জানাই রহস্যময় শিশুটার প্রেমে পড়ে যাই। লাবণ ইসলাম এবার ডায়েরিটাকে বন্ধ করলেন। তার মনে আছে এখনো, যেদিন তার বাবা মা বাচ্চাটাকে তার কোলে দিয়ে গেলেন সেদিন তার স্বামী বাসায় ছিলেন না, অফিসের কাজে বাইরে ছিলেন। তিনি পরদিন বাসায় এসে তার স্ত্রীর কোলে এই বাচ্চাকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি বাচ্চার বাবা মায়ের ব্যাপারে কিভাবে পেল তাকে এসব প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন লাবণীকে। কিন্তু লাবণ ইসলাম তার কোনো কথার জবাব দিলেন না। তিনি শুধু এটুকুই বললেন, যদি সত্যি আমাকে কখনো ভালোবেসে থাকো তাহলে এই বাচ্চাটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করো না। এই কথা শোনার পর আশা হোসেন আর কখনো কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু এর ঠিক 4 মাস পর তিনি বিদেশ চলে যান। এরপর লাবণ ইসলাম বাচ্চাটাকে নিয়ে সবার নজর এড়িয়ে অন্য শহরে চলে আসেন। তারপর থেকেই শুরু হয় 2 মা মেয়ের সংসার। লাবণ ইসলাম ডায়েরিটাকে রেখে দিয়ে অনিলার রুমের দিকে যান। তাকে অনেক কিছু বলার আছে এখনই সময়, পরে নয়তো অনেক দেরি হয়ে যাবে। তিনি রুমে ঢুকে দেখেন অনিলা আয়নার সামনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি রে, নিজেকে এত কি দেখছিস? লাবণ ইসলাম মেয়ের বিছানায় চেয়ে বসেন। মা দেখো তো একটু, আমি আগের চেয়েও আরো সুন্দর হয়ে গিয়েছি কিনা? অনিলা মায়ের দিকে অবাক ভঙ্গিতে তাকায়। লাবণ ইসলাম মেয়ের দিকে ভালো করে তাকালেন। তিনি দেখলেন অনিলাকে আগের চেয়ে অনেক বেশি সুন্দরী লাগছে। চোখগুলিও যেন আরো ডাগর ডাগর হয়েছে। খানিকটা উচ্চতাও বেড়ে গেছে অনিলার। লাবণ ইসলাম অবাক হবার ভান করে বললেন, আরে তাই তো, আমার মেয়েকে তো অনেক সুন্দর লাগছে। কি রে, প্রেমে টেমে পড়লি নাকি কারো? মেয়েরা তো সবচেয়ে বেশি সুন্দর প্রেমে পড়লেই হয়। এ কথা বলে লাবণ ইসলাম জোরে হেসে উঠলেন। অনিলা মায়ের কথা শুনে অবাক হয়ে গেল। তার মা তার সাথে কখনো এত ফ্রি হয়ে কথা বলেনি। কি যে হলো মায়ের, অনিলা ভাবতে লাগলো। কিন্তু আসলে কি মেয়েরা প্রেমে পড়লে এত সুন্দর হয়ে যায়? তাহলে কি সেও প্রেমে পড়লো কারো? অনিলা লজ্জা পেতে থাকে। সে জানে সে কার প্রেমে পড়তে পারে। অনিলা মায়ের সামনে থেকে সরে যায়। মাকে কোনোভাবেই মনের অবস্থা বোঝাতে চায় না সে। লাবণ ইসলাম মেয়ের বিছানায় গম্ভীর মুখে বসে আছেন। অনিলার পরিবর্তনগুলি খুব পরিষ্কারভাবে দেখা দিচ্ছে। সময় খুব দ্রুতই ঘনিয়ে আসছে। অনিলার সাথে কথা বলতে হবে। তিনি মনে মনে ভেবে নিলেন কিভাবে অনিলার সাথে আলাপ শুরু করা যায়। ওইদিকে আফসানা আর আহমাদ একসাথে বসে আছে। দুজনকেই খুব চিন্তিত দেখাচ্ছে। তাদের রশিদ চাচা কয়েকদিনের জন্য কোথায় যেন গেছেন,
কিন্তু আমাদের দাদাজান আর আব্বুজান বলেছিলেন রাশিদ বেগ যেন তাদেরকে এখানে রেখে কোথাও না যায়। কিন্তু তিনি এই কথা অমান্য করলেন কেন আহমদ আর আফসানার বুঝে আসছে না। ভাইজান, আমাদের এখানে এভাবে রেখে চাচাজান কোথায় গেলেন? উনি কি ঠিক করলেন ব্যাপারটা? অবশ্যই ঠিক করেননি। তাকে তো দাদাজান আর আব্বুজান আমাদের দেখাশোনার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এখন যদি আমরা দুজন কোন সমস্যায় পড়ে যাই, পরে তিনি কি জবাব দেবেন? আমাদের কণ্ঠে স্পষ্ট রাগ ঝরে পড়ছে, তার চোখে লাল হয়ে আসছে। তাই তো দাদাজান রাশিদ চাচাজানের অতীতের সব দোষ ক্ষমা করে তাকে আমাদের পরিবারের সাথে রাখলেন, আর উনি কিনা তাদের আদেশ অমান্য করছেন। আফসানা ভাইয়ের সাথে সুর মেলালো। রাশিদ বেগ অতীতে তাদের জিন সমাজে সালমান বেগদের বিরোধীদের সাথে হাত মিলিয়ে তাদের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের কাছে এই খবর পৌঁছানোর পর সে খুব করে ক্ষমা চায় পুরো জিন সমাজের সামনে। সালমান বেগের দয়া হয়, তিনি তার বাবা সুলাইমান বেগের সাথে পরামর্শ করে রাশিদ বেগকে ক্ষমা করে তাদের সাথে রেখে দেন। আহমদ ভাবে তার চাচাজানের এই গায়েব হওয়ার খবর সে তাদের আব্বুজানের কাছে কোনোভাবে পৌঁছে দেবে। আহমদ ভাবছে কিভাবে তার আব্বুর কাছে রাশিদ বেগের গায়েব হওয়ার খবর পৌঁছানো যায়। সেখানে আফসানাকে একা রেখেই যেতে পারবে না, আবার তারা দুজনও একসাথে এখান থেকে যেতে পারবে না, কারণ অনিলার এখন খুব গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে, যে কোনো সময় তাদের কারো সাহায্য লাগবে। আর আহমদ বা আফসানার এখনও সে সময় আসেনি যে তারা চোখের পলকেই স্থান পরিবর্তন করতে পারবে। আহমদ চিন্তায় পড়ে যায়। ভাইজান, কি ভাবছেন? আফসানা ভাইয়ের চিন্তিত মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ভাবছি কিভাবে আব্বুর কাছে খবর পৌঁছাবো। আমি তো তোকে এখানে একা রেখেও যেতে পারবো না, তাকে কিভাবে পৌঁছাবো খবর? আরে ভাইজান, আপনি পেরেশানিতে আছেন, আপনি নিশ্চিন্তে রওনা হয়ে যান। আমি আল্লাহর উপর ভরসা করে একাই থাকতে পারবো, আর কয়েকটা দিনেরই তো ব্যাপার, কোনো সমস্যা হবে না। আফসানা ভাইকে সাহস দেয়, কারণ এই মুহূর্তে আব্বুজানের কাছে খবরটা পৌঁছে দেওয়া বেশি দরকার। আহমদ সিদ্ধান্ত নিতে পারছে না। তুই থাকতে পারবি তো বোন? কোনো সমস্যা দেখলে তুই চলে যাবি প্রাসাদে, দেরি করবি না একদম, আহমদ বোনকে বলে, যদিও তার মন সায় দিচ্ছে না বোনকে একা রেখে যাওয়ার জন্য। আপনি নিশ্চিন্তে যেতে পারেন ভাইজান। আফসানা হাসি দিয়ে ভাইয়ের পেরেশানি দূর করার চেষ্টা করে। আহমদ তৈরি হয়ে বোনকে বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে অনিলাকে দেখে যেতে হবে। অনিলার কথা ভাবতেই আহমদের সব চিন্তা নিমিশেই দূর হয়ে যায়। সে অনিলার রুমে প্রবেশ করে। অনিলা কিছুক্ষণ আগেই শাওয়ার থেকে বের হয়েছে। অনিলা আর তার শ্যাম্পু করা চুল টাওয়াল দিয়ে মুছতে থাকে। আহমদ অনিলার একদম কাছে এসে দাঁড়ায়। অনিলার চুল ঝাড়ার পানি আহমদের মুখে এসে লাগে। আহমদের মনে হয় সে যদি এভাবে সারা জীবন অনিলার পাশে দাঁড়িয়ে তার চুল মোছা দেখতে পারত, তাহলে কতই না ভালো হতো। কিন্তু আহমদকে এখন যেতে হবে। সে অনিলাকে মনে মনে বিদায় জানিয়ে বের হয়ে যায়। আহমদ যখন বের হয় তখন অনিলার মনটা যেন কেমন করে ওঠে। হুট করেই তার মন ভার ভার লাগা শুরু হয়। আহমদ গিয়েছে অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনো ফেরেনি। আফসানা খুব চিন্তায় পড়ে গেছে। এতদিন তো লাগার কথা নয়। তার ভীষণ ভয় লাগা শুরু হয়। সে কি করবে ভেবে পাচ্ছে না। এইদিকে অনিলার 18 বছরে পা দিতে আর মাত্র কয়েকদিন বাকি। এখন কোনোভাবেই আফসানার এখান থেকে যাওয়া যাবে না, একদমই না। কিন্তু ভাইয়ের চিন্তায় আফসানার অবস্থা খারাপ। আফসানা বাসাতেই থাকে। এর মাঝে অনিলা কয়েকবার এসেছে তাদের বাসায়। আফসানা ভালো করেই জানে অনিলা কেন এতবার তাদের বাসায় আসছে। আজকে দুপুরে আবারও অনিলার আসার কথা। সে নিজেই বলেছিল আসবে। আফসানা অনিলার জন্য অপেক্ষা করে। বেশ কয়েকদিন থেকে অনিলার শরীর মন কিছুই ভালো নেই। অনিলার মনে হচ্ছে সে বড় কোনো অসুখ বাঁধিয়েছে শরীরে, কিন্তু অসুখটার লক্ষণগুলি বড়ই অদ্ভুত। যেমন হঠাৎ করে উচ্চতা বৃদ্ধি পাওয়া, গায়ের রং দুধে আলতার চেয়েও বেশি উজ্জ্বল হয়ে যাওয়া, রাতের বেলা একা একা ছাদে যেতে ইচ্ছে করা, এমন আরও অনেক কিছু। অনিলা এইসব ব্যাপারে মায়ের সাথে আলোচনা করেও তেমন কোনো ফল পায়নি। লাবণ ইসলাম যেন গায়ে লাগাচ্ছেন না, বরং অনিলা তার মায়ের কিছু কর্মকাণ্ডে ভালোই অবাক হচ্ছে। তার মা তাকে জিন জাতি বিষয়ক কিছু বই কিনে দিয়েছেন, অথচ অনিলার এতটুকু বয়সে তার মা কখনো এইসব ভূত জিনের গল্পের বই কিনে দেননি। আর এখন কিনা এই বুড়ো বয়সে এসে এইসব কিনে দিচ্ছেন, আবার প্রতিদিন জিজ্ঞাসা করছেন সে পড়েছে কিনা। অনিলা তার মায়ের এইসব কর্মকাণ্ডে বেজায় বিরক্ত। এমনিতে সে সারাদিন রাত আহমদের কথা ভাবতেই ব্যস্ত থাকে। সেই যে একদিন তাকে স্বপ্নে দেখেছিল, এরপর আর কোনো খবর নেই আহমদের। না অনিলার সাথে বাস্তবে দেখা হয়, না সে স্বপ্নে আসে। এটা নিয়ে অনিলার খুবই কষ্টে দিন কাটছে। সে আজও আহমদদের বাসায় যায়, যদি একবার দেখা পেয়ে যায় এই আশায়। দরজা খুলে রেখেছেন যে? আহমদদের ফ্ল্যাটে দরজা খোলা দেখে অনিলা আফসানাকে জিজ্ঞেস করে, খুলে রেখেছি, কারণ আমি জানতাম আপনি আসবেন। আফসানা অনিলাকে এসে উত্তর দেয়, ও হ্যাঁ, কালই তো বলেছিলাম আজ এই সময় আসবো। অনিলা উদাস ভঙ্গিতে জবাব দেয়, আপনাকে চিন্তিত দেখাচ্ছে, কালও খেয়াল করেছিলাম। অনিলা আফসানাকে ভালোভাবে দেখে। আমাদের ব্যাপারে কৌশলে জিজ্ঞেস করবে নাকি? আপনার ভাই চাচা কাউকে দেখছি না যে, কোথাও গেছে নাকি? অনিলার কৌতূহল ধরে রাখতে পারলো না আমাদের ব্যাপারে। শুধু তো তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করা যায় না, তাই ভদ্রতা দেখিয়ে তাদের চাচার কথাও জিজ্ঞেস করলো। তাই আমাদের আব্বুজান একটা দরকারি কাজে ভাইজান আর চাচাজানকে ডেকে পাঠিয়েছেন।
আমাকেও যেতে বলেছিলেন। আমি বলেছি তারা ফিরে আসলেই আমি যাব। অনিলার প্রশ্ন শোনার সাথে সাথেই আফসানা উত্তর দিয়ে দেয়, কারণ সে আগে থেকে জানতো অনিলা কি জিজ্ঞেস করবে। কিন্তু আর কয়দিন পর থেকে অনিলার মনের ভাবনা পরে ফেলার সুযোগ আর থাকবে না। আফসানার অনিলার আরও কিছুক্ষণ কথা হয়, কিন্তু তাদের আলাপ আজ আর জমে ওঠে না। আহমদ মাথা নিচু করে বসে আছে। তার চারপাশে কাঁচের দেয়াল, আর সারা শরীরে আগুনের ছেঁকা দেওয়া। তীব্র যন্ত্রণাতে সে চোখ মেলতে পারছে না। আজ কয়েকদিন ধরে সে এভাবে আছে, বলতে পারবে না। আহমদ মনে করার চেষ্টা করে কি হয়েছিল তার সাথে। আহমদ যেদিন তার চাচা রাশিদ বেগের গায়েব হয়ে যাওয়ার ব্যাপারটা তার আব্বুজান আর দাদাজানের কাছে জানাতে বের হয় বাসা থেকে, সেদিন সে তার প্রাসাদের প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু যখনই সে প্রাসাদের সীমানায় পৌঁছায়, তখন অনেক কালো ধোঁয়া এসে তাকে ঘিরে ফেলে। সে কিছু বুঝে ওঠার আগেই অচেতন হয়ে যায়। কিন্তু তার মনে আছে, চেতনা হারানোর ঠিক আগ মুহূর্তে সে খুব পরিচিত কারো কণ্ঠ শুনতে পায়। আহমদ কাছের দেয়াল ভেদ করে বাহিরটা দেখার চেষ্টা করে, কিন্তু সে কিছু দেখতে পায় না। নিজেকে খুব অসহায় মনে হয় তার। রাশিদ বেগ আহমদের দিকে জল দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু আহমদ তাকে দেখতে পাচ্ছে না। সে ঠিকই দেখতে পাচ্ছে তাকে। রাশিদ বেগের 900 বছরের ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে। সে আজ মহাখুশি। সে এবার তাকে জিন প্রদান হওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না। রাশিদ বেগ অট্ট হাসিতে ফেটে পড়ে। এই হাসি যদি কোনো মানুষ শুনতে পেত, তাহলে সে ভয়ে অজ্ঞান হয়ে যেত। সালমান বেগও তার স্ত্রী নার্গিস বেগ পাশাপাশি বসে আছেন। তাদের এত বড় প্রাসাদ প্রায় খালি পড়ে আছে। আজ অনেকদিন হচ্ছে তাদের ছেলে মেয়ে এখানে নেই। সালমান বেগের বোনের মেয়েকে তাদের জিন সমাজে ফিরিয়ে নিয়ে আসতে আহমদ আর আফসানাকে পাঠিয়েছেন তার পিতা সুলাইমান বেগ। তার পালিত কন্যা সাবরিনও তার মানব স্বামীকে যাবত জীবন কারাদণ্ড থেকে রেহাই দেওয়ার জন্য তাদের কন্যাকে খুবই দরকার। সুলাইমান বেগ তার পালিত কন্যা সাবরিনের সাথে খুব অভিমান করেছিলেন মানব স্বামী গ্রহণ করার কারণে। কিন্তু পরবর্তীতে যখন দেখলেন সাবরিন এক কন্যা সন্তান জন্ম দিয়েছে, যার দেহে মানব রক্ত প্রবাহিত হচ্ছে, তখন তার মন পড়ে যায়। তিনি তার 40 দিনের নাতনির মায়ায় পড়ে যান। তিনি চেয়েছিলেন সবাই এবার একসাথেই থাকবেন তাদের প্রাসাদে। কিন্তু জিন সমাজের কিছু অংশের বিরোধিতার মুখে পড়ে তিনি তার প্রাধান্য হারিয়ে নাতনিকে মানব সমাজের কাছে লালন পালন করতে দিয়ে দেন, আর মেয়ে এবং তার মানব জামাতাকে আজীবনের জন্য কারাবন্দী হতে হয়। সুলাইমান বেগ তার নাতনির নাম রাখেন বিলকিস, কারণ বহু বছর আগে সাবা নামক এক জাতি ছিল, তাদের রানীর নাম ছিল বিলকিস। তার পিতা অথবা মাতার মধ্যে একজন জিন এবং আরেকজন মানুষ ছিল। কিন্তু সুলাইমান বেগ যখন তার নাতনি বিলকিসকে মানব জাতির কাছে লালিত পালিত হতে দেন, তখন তিনি তার নামের ব্যাপারে তাদের কিছুই জানাননি। তাই মানব সমাজে যে তার নাম রাখা হয় অনিলা। সুলাইমান বেগ ভালো করে জানেন, যখন একজন মানুষের জিনের সন্তান হয়ে তাদের বৈধ বিবাহের মাধ্যমে, তখন সেই সন্তান কতটা শক্তিশালী হয়ে ওঠে। সালমান বেগ তার বাবা সুলাইমান বেগের ঘরে আসেন। তার মুখ থেকেই বোঝা যাচ্ছে কতটা চিন্তিত তিনি। পিতার পাশাপাশি যে বসলেন। আব্বুজান, আজ কয়েকদিন থেকে আমার কাছে কিছু যেন ভালো ঠেকছে না। আমাদের মায়ের কাছে অনুরূপ। সালমান বেগ মাথা নিচু করে বললেন পিতাকে, কেন, কি হয়েছে বেটা? কি নিয়ে এত পেরেশানিতে আছো? সবকিছু তো ঠিকঠাকই চলছে? না আব্বুজান, ঠিক নেই। আমার কয়েকদিন থেকে মনে হচ্ছে আপনার আদরের নাতি নাতনি কোনো সমস্যায় পড়েছে। আবার হতেও পারে এটা আমার মনের ভুল। সালমান বেগের কণ্ঠে যথেষ্ট চিন্তার ছাপ। বেটা, ওদের নিয়ে কোনো দুশ্চিন্তা করো না। কেন করছো? রাশিদকে তো পাঠিয়েছি ওদের সাথে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। সালমান বেগ তার পিতার কথা শুনে আরো বেশি অস্থির হয়ে ওঠেন। কেন যে তার বাবা রাশিদ বেগকে এত ভরসা করেন তিনি ভেবে পান না। রাশিদ বেগের অতীতের কর্মকাণ্ডের কারণে তাকে কখনোই মন থেকে ক্ষমা করতে পারেননি তিনি। কিন্তু পিতার সিদ্ধান্ত থেকে শ্রদ্ধা দেখাতেই তার সাথে সালমান বেগ তার কলিজার টুকরা সন্তানদের এত দূর পাঠিয়েছেন। বেটা, আমার নাতি নাতনির চিন্তা যদি তোমাকে এতই পেরেশানিতে ফেলে দেয়, তাহলে আমি বলবো আজই একদিন জিন খাবরিকে পাঠিয়ে দাও তাদের খবর জেনে আসার জন্য। তাছাড়া ভুলে গেলে হবে না, নতুন চাঁদ আসমানে দেখা দিলে অতি অল্প সময় বাকি আছে কেবল আর। সালমান বেগ জানেন তার পিতা নতুন চাঁদের কথা বলে কি বোঝাতে চাইছেন। তার পালক বোনের মেয়ে বিলকিসের মানব শরীরে নতুন চাঁদ ওঠার সাথে সাথে জিনদের সমস্ত শক্তির উপসর্গ দেখা দিবে স্পষ্টভাবে। সে সময় আহমদ বা আফসানার সেখানে থাকা জরুরি। সালমান বেগ তার পিতার সাথে আর কিছু না বলে একজন জিন খাবরির সাথে কথা বলতে চলে যান। যতক্ষণ পর্যন্ত তার সন্তানদের ভালো থাকার খবর না পাচ্ছেন, তার মনে শান্তি আসবে না। অনিলার শরীর খারাপের লক্ষণগুলি বেড়ে চলছে। তার মনে হচ্ছে তার শরীরের চামড়া পুড়ে পুড়ে গলে পড়ছে। সে নিশ্চিত মারা যাবে। মেয়ের কষ্ট থেকে লাবণ ইসলাম মুখ চাপা দিয়ে কাঁদছেন। যে মেয়েকে তিনি এত বছর ধরে লালন পালন করলেন, তার এমন কষ্টের সময় তিনি কিছুই করতে পারছেন না।
অনিলাকে কোলে তুলে নেয়ার সময়ই লাবণ ইসলামের বাবা একটা তাবিজের পুটলির সাথে কিছু লেখাসহ একটা কাগজও দিয়েছিলেন। লাবণী সেখানে পড়েছেন, অনিলা যখন সাধারণ মানুষ থেকে অধিক ক্ষমতা সম্পন্ন জিন জাতিদের একজন হওয়া শুরু করবেন, তখন তার মৃত্যু সমকষ্ট হবে। এ সময় তাকে কোনো প্রকার ওষুধ সেবন করানো যাবে না, একটা বদ্ধ ঘরে আটকিয়ে রাখতে হবে তাকে। কিন্তু এ সময় যদি জিনজাতি কেউ অনিলার পাশে থাকে, তাহলে তার উপস্থিতির কারণে অনিলার এই ভয়ানক যন্ত্রণাটা কিছুটা কম হবে। কিন্তু লাবণ ইসলাম জানে না অনিলার এই সময় কেউ তার পাশে থাকবে কিনা। লাবণ ইসলাম তার বাবার প্রিয় মিত্রের কথা ভাবেন, সে কি আসবেন তার নাতনির এমন কষ্টের সময়ে, নাকি কাউকে পাঠাবেন। কিন্তু লাবণ ইসলাম কিভাবে বুঝবেন যে তারা এসেছে, তিনি ভাবতে থাকেন। পাশের ঘর থেকে অনিলার গঙ্গানি শব্দ পাচ্ছেন তিনি। নিঃশব্দে চোখের পানি মুছলেন লাবণ ইসলাম। সারাটা আকাশ ভয়ঙ্কর কালো মেঘে ঢাকা পড়েছে, বাতাসে খুব জোরে বইছে, যে কোনো সময় ভীষণ ঝড় শুরু হতে পারে। আফসানা বারান্দায় দাঁড়িয়ে আছে, তাকে খুব ভীতু দেখাচ্ছে। তার ভাই আমাদের কোনো খবর নেই, সেই খবর তাদের প্রাসাদেও পৌঁছাতে পারছে না কোনোভাবে। আফসানা মোটামুটি নিশ্চিত যে তার ভাই কোনো বিপদে পড়েছে, কিন্তু এখন এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো উপায় জানা নেই তার ইচ্ছে করছে সবকিছু বাদ দিয়ে ভাইকে খুঁজে নিয়ে আসতে। খুব জোরে বিদ্যুৎ চমকালো আকাশে। আফসানা ভয় পেয়ে ভেতরে চলে এলো। জিন জাতির জন্য ঝড়, বাজ এবং বিদ্যুৎ চমকানো খুবই বিপজ্জনক। আফসানার হঠাৎ মনে হলো তার ঘরে কেউ ঢুকছে। সে ভয়ানক হুঙ্কার ছেড়ে বলল, কে এসেছো এখানে? যদি নিজের জান প্রিয় হয়ে থাকে এই মুহূর্তে স্থান ত্যাগ করো। আফসানার চোখের রং পরিবর্তন হয়ে সবুজ হয়ে গেল। তার চোখ থেকে যেন ঠিকরে ঠিকরে সবুজ আবা আগুন বের হচ্ছে। আমাকে জিন প্রধান এখানে পাঠিয়েছেন। আমার নাম আসাদ, দয়া করে আপনি শান্ত হন। একটি শীতল কিন্তু গম্ভীর কণ্ঠ আফসানাকে বলল, সামনে হাজির হয়ে কথা বলো। আপনার কণ্ঠ এখনো শান্ত হয়নি। তার চোখ রাগে জ্বলছে। আফসানার চোখ যেন এখন রাগে জ্বলছে। একটি লম্বা পুরুষের অবয়ব ধীরে ধীরে আফসানার সামনে প্রকাশ পায়। সে মাথা নিচু করে আফসানার সামনে দাঁড়িয়ে আছে। আব্বুজান তোমাকে পাঠিয়েছেন? জি, তিনি বেশ কয়েকদিন যাবৎ আপনাদের নিয়ে দুশ্চিন্তায় আছেন। আপনারা এখানে ভালো আছেন কিনা আমাকে দেখতে পাঠিয়েছেন। আফসানার মনটা নরম হয়ে আসে। সে মনে মনে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানায়। তাদের পিতার মনে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তার সন্তানেরা পেরেশানিতে আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আফসানা উত্তর দেয়। সে মনে মনে ভাবে, আমার ভাই তাহলে প্রাসাদে পৌঁছায়নি, কারণ পৌঁছলে তো তাদের আব্বুজান এই খাবরিকেই এখানে পাঠাতেন না। আফসানার ধারণাই তাহলে ঠিক, তার ভাই বিপদে পড়েছে। সে খাবরি আসাদকে বলে, কিন্তু আহমদ ভাই বেশ কয়েকদিন আগে প্রাসাদে যাওয়ার জন্য বের হয়েছিলেন, কিন্তু ফিরে আসেননি। একথা বলে আফসানা বিমূর্ষ হয়ে পড়ে। ভাইজান, আমাদের চাচাজান রাশিদ বেগের গায়ে হওয়ার খবর পৌঁছে দিতে রওনা হয়েছিলেন। চাচাজান রাশিদ বেগ গায়েব, এখন বুঝতে পারছি তিনি পৌঁছাননি প্রাসাদে। দয়া করে আপনি পেরেশানি হবেন না। আমি একটি খবর পেয়েছি, কিন্তু এটা হুজুর প্রধানকে জানানো হয়নি। আমি যখন প্রাসাদ থেকে এখানে আসার উদ্দেশ্যে বের হই, তখনই আমাকে একজন পাহারাদার এই খবর দিয়েছেন। আমি খবরের সত্যতার ব্যাপারে নিশ্চিত না হয়ে হুজুর প্রধানকে পেরেশানিতে ফেলতে চাইনি। কি খবর পেয়েছ? কোনো ভনিতা না করে জলদি বলো। আফসানা আবার ভয়ানক হুঙ্কার দিয়ে বলল। তার হুঙ্কার শুনে খাবরি আসাদ ভয়ে কুঁকড়ে যায়। সে মাথা নিচু করে বলে, কয়েকদিন আগে প্রাসাদের একজন জিন পাহারাদারের শিশুপুত্র প্রাসাদের বাইরে খেলা করার সময় ছোট হুজুর আহমদা বেগকে প্রাসাদের দিকে আসতে দেখে, কিন্তু প্রাসাদে প্রবেশ করার আগেই ওনাকে ভয়ঙ্কর রকমের কালো ধোঁয়ার মতো কিছু ঘিরে ফেলে। এই শিশুটি এটা দেখার সাথে সাথে তার পিতাকে ডেকে আনতে যায়, কিন্তু সে এসে দেখে সেখানে কিছু নেই। এইটুকুই বলে খাবরি আসাদ থেমে যায়। আফসানা তাদের বিশাল আরামকে দাঁড়ায় বসে পড়ে। সে বুঝতে পারছে তার ভাইয়ের সাথে কি হয়েছে। তাদের প্রাসাদের মধ্যে শুধু 3 জনের কালো ধোঁয়ার মতো রূপ ধরার ইখতিয়ার আছে। সে 3 জন হচ্ছেন তাদের দাদা সুলাইমান বেগ, তাদের পিতা সালমান বেগ এবং তাদের দুঃসম্পর্কে চাচা রাশিদ বেগের। রাগে আফসানার চোখ ঠিকরে আগুন বের হচ্ছে। রাশিদ বেগের উপর প্রচন্ড ঘৃণা হচ্ছে তার। দাদাজান কত ভরসা করে তাকে পাঠিয়েছিলেন তাদের সাথে, আর এই রক্ষকই ভক্ষকের রূপ নিল। দাদাজানের ভুল হয়েছে, তাকে আবার বিশ্বাস করে। কিন্তু আহমদ ভাইকে কোথায় লুকিয়ে রেখেছে? আফসানা ভাবতে থাকে। সে বুঝে উঠতে পারছে না এই খবর প্রাসাদে তার পিতাকে জানাবে কিনা, নাকি নিজেই ভাইকে উদ্ধারের জন্য বেরিয়ে পড়বে। আপনি চাইলে আমি প্রাসাদে এই খবরটি পৌঁছে দিয়ে আসতে পারি। হুজুর প্রধান খোঁজ লাগাবেন যে তার এত বড় দুঃসাহস হয়েছে যে ছোট হুজুরকে কয়েদ করার। না, এখনই আব্বুজানকে বলার দরকার নেই, কিন্তু কে ভাইজানকে নিয়ে গেছে এই ব্যাপারে আমি নিশ্চিত। আফসানা খাবরি আসাদের দিকে জল জল ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে বলে, দয়া করে আপনি আমাকে তার নাম বলুন। আমি এখনই তার সমস্ত শক্তি ধ্বংস করে দিয়ে তাকে হত্যা করে আসব। শুধু দয়া করে তার নামটি বলে আমাকে হত্যা করার অনুমতি দিন। আসাদের কণ্ঠে আনুগত্যের দৃঢ়তা প্রকাশ পাচ্ছে। সে পারলে এক মুহূর্তের মধ্যে তাদের সমাজ প্রধানের পুত্রকে মুক্ত করে আনে শত্রুর কয়েদ থেকে। চারদিকে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। আহমদকে কাছের ঘরটাতে
এখনো বন্দি করে রেখেছে রাশিদ বেগ, কিন্তু এখন সে আশপাশে নেই। ঝড় বৃষ্টিকে জমের মতো ভয় পায় সে। আহমাদ বুঝতে পারছে এখন রাশিদ বেগ তার কাছাকাছি নেই, কারণ সে যতক্ষণ এখানে ছিল ততক্ষণ আহমাদের দৃষ্টি শক্তিকে সে তার বধ শক্তির মাধ্যমে দুর্বল করে রেখেছিল, যেন সে এই কাঁচের দেয়ালের বাইরে কিছু না দেখতে পারে। কিন্তু এখন সে দূরে থাকাতে আহমাদ বাহিরের সবকিছু স্পষ্টভাবেই দেখতে পাচ্ছে। আহমাদ বুঝতে পারছে তাকে কেন এক গভীর জঙ্গলে আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছে সে বুঝতে পারছে। তার চারপাশে অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে। সূর্যের আলো খুব কম পৌঁছাতে পারে এদিকে। এখনই পালানোর মোক্ষম সময়। আহমাদ মনে মনে ভাবতে থাকে, যদিও এই ঝড় বৃষ্টি তার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। আহমাদ তার সমস্ত শক্তি দিয়ে কাচের দেয়াল ভেদ করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার চেষ্টা বারবার বিফল হতে থাকে। আহমাদ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। অনিলার কথা মনে পড়ে যায় আহমাদের। অনিলা না জানি এখন কেমন আছে। আহমাদ বুঝতে পারছে না যে চাঁদ উঠে গেছে কিনা, এমনকি এটাও বুঝতে পারছে না এখানে কয়দিন ধরে আছে। সেভাবে যদি এমন হয় চাঁদ উঠে গেছে আর আফসানাও কোনো কারণে অনিলার সাথে না থাকতে পারে, তাহলে অনিলার জন্য এটা মারাত্মক কষ্টকর তো হবেই। আবার সে যখন বুঝে ফেলবে সে মানব সমাজে সে আর থাকতে পারবে না, তখন হয়তো অন্য কোনো জিনদের অঞ্চলে চলে যেতে পারে। আবার রাশিদ বেগ তাকে কয়েদও করে ফেলতে পারে। আহমাদ আর কিছুই ভাবতে পারে না। সে কাছে দেয়ালে ঠেস দিয়ে বসে পড়ে। আফসানা আর খাবরি আসাদ তাদের ছাদের উপর দাঁড়িয়ে আছে। এদিকে টাই ঝড় থেমে গেছে। এদিকটা যখন ঝড় থেমে যায়, কিন্তু আকাশ এখনো পরিষ্কার থাকে না। আফসানা চিন্তা করছে, চাঁদ আসমানে দেখা দিতে আর মাত্র 2 দিন বাকি। আহমাদ ভাইকে রাশিদ বেগের থেকে মুক্ত করে নিয়ে আসতে হবে এই 2 দিনের মধ্যেই। কিন্তু রাশিদ বেগ আহমাদকে কোথায় কয়েদ করেছে আগে সেটা জানতে হবে। আফসানা ভাইকে উদ্ধার করার কৌশল আছে মনে মেলে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিছু বলতে চাই। খাবরি আসাদ আফসানার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। বলে বলতে চাও, আমাদের আগে জানতে হবে রাশিদ বেগ ছোট হুজুরকে কোথায় কয়েদ করেছেন। সেটা জানা হয়ে গেলে তাকে উদ্ধারের জন্য আমরা অতি দ্রুত বের হতে পারবো। নিজেকে এত হুঁশিয়ার ভেবো না। তোমার কি মনে হয় এই কথা আমি ভেবে দেখিনি? আফসানা খাবরি আসাদের কথা পুরোপুরি না শুনেই তাকে ধমক দেয়। জি, আমি বুঝতে পারছি আপনি অবশ্যই এই ব্যাপারে ভেবেছেন, কিন্তু আমি বলতে চাচ্ছি যে রাশিদ বেগের আস্তানা কোথায় এটা জানার জন্য কোনো জিনকে পাঠাবো কিনা আমি এই ব্যাপারে আপনার অনুমতি চাচ্ছি না। খাবরি আসাদ আফসানাকে বুঝিয়ে বলে। আফসানা মনে মনে ভাবে এটা খাবরি ঠিকই বলেছে। এভাবে চিন্তা করে করে শুধু সময় নষ্টই হচ্ছে। তার চেয়ে ভালো কিছু সাধারণ জিন সেবকদের সে পাঠিয়ে দিক ভাইজান কোথায় বন্দী হয়ে আছে সেটা খুঁজে বের করতে। হাতে একদমই সময় নেই। ঠিক আছে, তুমি কিছু জিন সেবককে পাঠিয়ে দাও, কিন্তু তাদের সতর্ক যেন এসব ব্যাপার কোনোভাবেই প্রাসাদে না হয়। আর যত দ্রুত সম্ভব তারা যেন ভাইজানের খবর আমাকে নেয়। আপনি একদম পেরেশানি হবেন না। আমি কিছু শক্তিধর জিন সেবকদের পাঠাচ্ছি, ইনশাআল্লাহ ওরা ভোরে সূর্য ওঠার আগেই ছোট হুজুরের খবর। কথা বলে আসাদ উড়ে চলে যায়। আফসানের সাথে দাঁড়িয়ে অনিলার কথা। অনিলার শরীরে হাল এখন নিশ্চয়ই বেশি ভালো না। সে উড়ে এসে অনিলার রুমের বারান্দায় যেয়ে দাঁড়ায়। আফসানা দেখে অনিলা ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছে, বিছানার এপাশ ওপাশ করছে আর আল্লাহকে ডাকছে। আফসানের ভীষণ মায়া হয় অনিলাকে দেখে। সে চিন্তা করে অনিলার পাশে যে কিছুক্ষণ বসবে, কারণ তার ভাইজান যদি পরে কখনো জিজ্ঞেস করে তার অনুপস্থিতিতে সে অনিলার পাশে ছিল কিনা, তখন আফসানাকে কি জবাব দেবে? আফসানা কি জবাব দিবে সে? আফসানা অনিলাদের বারান্দার কাঠের দরজা ভেদ করে তার পাশে যে বসল, তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আর সাথে সাথেই অনিলার গঙ্গানির শব্দ থেমে যায়। অনিলার মনে হচ্ছে তার পাশে কেউ বসে আছে। তার কাছ থেকে খুব সুঘ্রাণ ভেসে আসছে অনিলার নাকে। তার শরীরের তীব্র যন্ত্রণাও অনেকটা কম লাগছে। সে চোখ খোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ যন্ত্রণা কমে আসাতে তার দু চোখের রাজ্যের ঘুম নেমে আসে। অনিলার সাথে সাথে ঘুমিয়ে আফসানা এখনো অনিলার পাশেই বসে আছে। সে অনিলার দিকে তাকিয়ে ভাবে তার প্রিয় ফুপুজান সাবরিনের সাথে তার মেয়ে বিলকিসের চেহারার হুবহু মিল আছে। বরং সময় যতই ঘনিয়ে আসছে বিলকিস আরো বেশি রূপবতী হয়ে উঠছে তার মায়ের। কিন্তু সে যে শুধু রূপবতী হবে না, সে হবে তাদের জিন সমাজের মধ্যে অন্যতম ক্ষমতাধর জিন কন্যা। কেননা তার মধ্যে জিন এবং ইনসান এই দুই জাতির সমস্ত সত্তার গুণাগুণ রয়েছে। কিন্তু বিলকিস তখনই পুরোপুরিভাবে এসব ক্ষমতার অধিকারী হবে যখন সে তাদের জিন অঞ্চলের কোন ক্ষমতাধর জিন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। আফসানার মাথায় হঠাৎ চিন্তা আসে, তার ভাইজান যে বিলকিসকে 40 দিনের শিশু অবস্থায় দেখে এতটা বছর তার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে আছে, এই কথা তাদের দাদা জান, আবু জান, আমি কেউই জানে। শুধুমাত্র আফসানার ওই রাশিদ বেগই জানে। এ কথা আফসানার মাথায় আসতেই সে এক ঝটকায় দাঁড়িয়ে যায়। দাদাজান ব্যাপারটাকে কিভাবে নেবেন? এতদিন এটা তার দেমাগে কেন আসেনি? আফসানা আবারও ভীষণ পেরেশানিতে পড়ে যায়। খাবরি আসাদ 3 জন শক্তিশালী জিনকে আদেশ করে
আহমদ বেগকে খুঁজে বের করে আনার জন্য। এই তিনজন জিনের তিনটি বিশেষ ক্ষমতা আছে। এদের একজন তার বিকট আওয়াজের প্রতিধ্বনির মাধ্যমে সামনে থাকা যে কোনো অদৃশ্য বস্তুর অস্তিত্ব টের পায়। তাদের অপরজন মাটি, সমুদ্র এবং বাতাসে লুকিয়ে থাকা যে কোনো বস্তুকে খুঁজে এনে দিত। আর আরেকজন যে কোনো কঠিন তরল বায়বীয় বস্তুর সাথে মিশে তার গুণাগুণ নষ্ট করে দিতে পারে। কাবলি আসাদ ভেবে দেখলো এই তিনজন জিনের নজর থেকে আহমদ বেগকে কোথাও লুকিয়ে রাখা সম্ভব নয়। ভোরের আলো ফোটার আগেই তারা আহমদ বেগের খবর এনে দিতে পারবে। আসাদ তাদেরকে জিন অঞ্চল থেকে উত্তর পূর্ব দিকে যাওয়ার হুকুম দেয়, কারণ ওদিকটায় জিন এবং ইনসান উভয়েরই আনাগোনা খুব কম হয়। ওদিকেই কোনোভাবেই লুকিয়ে রাখা হতে পারে আহমদকে। আহমদ অনেকক্ষণ থেকেই চেষ্টা করে যাচ্ছে কাঁচের দেয়াল ভেদ করার। এখনো রাশিদ বেগ কাছাকাছি আসেননি। বিদ্যুৎ চমকানো দেখে হয়তো কোনো গর্তের ভিতর লুকিয়ে আছে। আহমদ চিন্তা করে, ঠিক এখনই যদি সে এখান থেকে বের হতে পারত। হঠাৎ আহমেদ দূর থেকে কেমন বিকট চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে আওয়াজের উৎসের দিকে ভালোভাবে তাকায়। সে দেখতে পায় তিনটি আগুনের হুলকা আহমদের কাছের ঘরের দিকে ছুটে আসছে। সে আগুন দেয়ালের সাথে খুব জোর। আহমদ চমকে গিয়ে পিছিয়ে যায়। সে তার চারপাশে তাকিয়ে রেখে কাছে দেয়াল আর নেই। তার সামনে তিনজন জিন দাঁড়িয়ে আছে। তার আমাকে সালাম দিয়ে জানায় তাকে উদ্ধার করার জন্য তার বোন আফসানার আদেশে খাবরি আসাদ এখানে পাঠিয়েছে। আহমদ আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া জানায়। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে অনিলার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। যদি রাশিদ বেগ কোনোভাবে টের পায় আহমদ তার কবজা থেকে ছুটে গেছে, তাহলে খুব ঝামেলা হয়ে যাবে। আহমদ মনে মনে আফসোস করে রাশিদ বেগকে এখান থেকে পাকড়াও না করতে পারার কারণ, কিন্তু আহমদ তাকে কোনোভাবেই ছেড়ে দিবে না। খাবরি আসাদকে খুব ঘুরে ও তিনজন জিন এসে আহমদকে খুঁজে পাওয়ার সুখবর জানায়। খাবরি আসাদ এই সুখবর আফসানাকে জানাতে যায়। সে যে দেখে আফসানা তার ঘরে চিন্তিত মুখে বসে আছে। খাবরি আসাদ আফসানার পাশে এসে দাঁড়ায়। আফসানা মাটির দিকে গিয়েছিল। আসাদের উপস্থিতি টের পেয়ে সে মুখ তুলে তাকায়। ভাইজানের কোনো খবর পেয়েছো? জি, আপনার জন্য সুখবর আছে। ছোট হুজুরকে খুঁজে পেয়েছি। উনি এখন মুক্ত। ইনশাআল্লাহ আগামীকাল ভোরের মধ্যেই তিনি এখানে পৌঁছে যাবেন। খাবরি আসাদের কথা শুনে আফসানার মুখ খুশিতে জ্বলে ওঠে। কিন্তু সেভাবে খাবরি আসাদ এই খবর পেল কিভাবে? তুমি কিভাবে নিশ্চিত হলে যে ভাইজান রাশিদ বেগের কয়েদ থেকে মুক্তি পেয়েছে? যাদেরকে পাঠিয়েছিলে তারা কি করে এত প্রতিধারে পেল? আফসানা এখনো নিশ্চিত হতে পারছে না। আপনার অনুমতি পেয়ে আমি যাদের পাঠিয়েছিলাম তারা তিনজন খুব শক্তিশালী এবং দ্রুতগামী জিনিস। বাতাসের সাথে মিশে তারা চলাচল করতে পারে। তাদের একজন আমাকে এই খবর দিয়ে গেছে। ও আলহামদুলিল্লাহ, ভাইজান তাহলে আসছেন। কিন্তু রাশিদ বেগকে কি পাকড়াও করতে পেরে? আফসানা উৎকণ্ঠার সাথে জিজ্ঞেস করে আসাদকে। জি না, সে আশেপাশে ছিল না, কিন্তু আমি দুজন জিন সেবককে সেখানে পাহারায় থাকতে হয়েছে, যেন রাশিদ বেগের উপস্থিতি টের পেলেই তারা তাকে ধরে প্রাসাদে নিয়ে যায়। কাবলি আসাদের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আফসানা। আসাদকে মনে মনে ধন্যবাদ জানায়। আগামীকাল রাতের মধ্যেই চাঁদ উঠে যাবে। লাবণী ইসলাম এই কয়েকদিন অফিসে যাচ্ছেন না। সারাদিন শুধুই কাঁদছেন, কারণ তার মেয়ে খুব কষ্টে আছে এখন। আর চাঁদ ওঠার পরপরই অনিলা চিরদিনের মতো তাকে ছেড়ে চলে যাবে। লাবণী ইসলাম মেয়ের কাছে যে বসেন। অনিলা এখন ঘুমাচ্ছে। এই কয়দিনে খুব সুন্দরী হয়ে গেছে সে। তিনি মেয়ের পায়ের দিকে তাকান। অনিলার দুই পা লম্বা হতে হতে বিছানার শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছে। লাবণী ইসলামের মনে আছে তিনি যখন অনিলার জন্য এই নতুন খাট বানিয়ে আনেন তখন অনিলা রাগ করেছিল, কারণ খাটটার দৈর্ঘ্য অনেক বেশি ছিল বলে। তার মেয়ের নাকি এত বিশাল বিছানায় শুতে ভালো লাগে না। লাবণী ইসলাম সেই দিনের কথা ভেবে হাসি দিয়ে চোখের পানি মুছেন। তিনি অনিলার হাত ধরেন। ভয়ানক শীতল হয়ে আছে দুই হাত, আর তুলার মতো নরম। লাবণী ইসলামের জায়গায় অন্য কি হলে এতক্ষণে মারাত্মক ভয় পেত, কিন্তু তিনি পাননি। সে কাগজটা লেখা আছে অনিলার শরীরে এই সময় কি কি পরিবর্তন ঘটবে। লাবণী ইসলাম পড়েছেন সব। অনিলা ধীরে ধীরে চোখ মেলে। ভীষণ যন্ত্রণায় তার চোখ দুটি ভারী হয়ে আছে। সে তার মায়ের দিকে তাকায়। মা হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন, কিন্তু মায়ের চোখ ফুলে আছে। মা কি কেঁদেছ নাকি? অনিলা নিজেকে জিজ্ঞেস করে। লাবণী ইসলাম মেয়ের দু চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। গায়ে শিহরণ জাগানো সবুজ দুটি চোখ অনিলার। এত দ্রুত তার চোখের রং পাল্টে যাবে লাবণী ইসলাম ভাবতে পারেননি। তিনি মেয়ের চোখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলেন। কি দেখছো মা? আমাকে খুব দুর্বল দেখাচ্ছে না? না, তোকে খুব সুন্দর লাগছে রে মা। লাবণী ইসলাম মেয়েকে হেসে জবাব দেন। আচ্ছা মা, এই কয়দিন সূর্য ডোবার সাথে সাথে আমার এমন লাগে কেন? আজকে ডাক্তারের কাছে নিয়ে চলো আমাকে। অনিলার কথা শুনে লাবণী ইসলামের বুক হাহাকার করে ওঠে। তিনি মনে মনে ভাবেন তার যেই কারণে এত যন্ত্রণা হচ্ছে এটা কমানোর জন্য কোনো ডাক্তার বা ওষুধ নেই। তোর সাথে আমার কিছু কথা আছে। আজ আর কোনো লুকোচুরি নয়। আজ এখনই লাবণী ইসলাম সব খুলে বলবেন অনিলাকে। সে কে, কি তার অস্তিত্ব, সব। মা, আগে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে, পরে তোমার সব কথা শুনবো।
মেয়ের কথা শুনে লাবণী ইসলামের খুব মায়া লাগে। আর একদিন আছে মেয়েটা তার কাছে, আজ তাকে তিনি নিজ হাতে তুলে খাওয়াবেন যা খেতে চায় সে। কি খেতে ইচ্ছে হচ্ছে রে মা তোর? ঝাল কিছু বানিয়ে আনবো? ঝাল খাবারের কথা শুনে অনিলা কেমন লাভ দিয়ে ওঠে। না না মা, ঝাল কিছু দিও না, খুব মিষ্টি কিছু দাও, শ্যামাই বা জর্দা টাইপের। লাবণী ইসলাম জানতেন জিনরা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে, আর সেটা নিজের চোখেই দেখলেন। তিনি অনিলার জন্য জর্দা বানাতে রান্নাঘরের দিকে চলে গেলেন। অনিলার খাওয়া শেষ হলেই তিনি আর দেরি করবেন না, তাকে সব জানাবে। অনিলা ভাবতে থাকে আসলে তার আফসানাদের বাসায় খাওয়া সেই মিষ্টিগুলি খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু মাকে তো এটা বলা যাবে না, কারণ মা ওদের কথা কিছুই জানে না। অনিলা আস্তে আস্তে বিছানা থেকে নামার চেষ্টা করে। সারা শরীরে এখনো খুব ব্যথা তার। ওয়াশরুমের দিকে বাবার আসে। ওয়াশরুমে যাওয়ার সময় অনিলা তার ড্রেসিং টেবিলের সামনে থমকে দাঁড়ায়। নিজেকে আয়নায় দেখে খুব জোরে চিৎকার দেয়। লাবণী ইসলাম চিৎকার শুনে দৌড়ে আসেন। কি হয়েছে রে মা, চিৎকার দিলি কেন? অনিলার উচ্চতার কারণে লাবণী ইসলামকে ঘাড় উঁচিয়ে কথা বলতে হচ্ছে তার সাথে। লম্বায় 6 ফুট ছাড়িয়ে গেছে অনিলা। তার পরনের পোশাকগুলি খুবই ছোট হয়ে গেছে। মা, আমার কি হয়েছে? আমি দেখতে এমন হয়ে গেছি কেন? অনিলার কথা শুনে মনে হচ্ছে সে এখনই কেঁদে দিবে। আরে কিছু হয়নি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। লাবণী ইসলাম ইচ্ছে করেই মেয়ের সামনে থেকেই সরে আসলেন। হাজার কিছু লুকাবেন না তিনি, কোনো বাহানাও দেখাবেন না অনিলাকে। অনিলা নিজে নিজের অস্বাভাবিকতাগুলোকে বোঝার চেষ্টা করুক, তাহলে লাবণী ইসলামের জন্য অনেক সহজ হয়ে যাবে অনিলাকে সবকিছু বোঝানো। অনিলা ভালো করে আয়নায় নিজেকে দেখতে থাকে। যদিও আয়নাটাতে নিজেকে দেখতে তার কিছুটা ঝুঁকে নিতে হচ্ছে। নিজের গালে হাত দেয় সে। কেমন নরম আর ঠান্ডা হয়ে আছে তার মুখ। অনিলা এবার নিজের চোখাচোখি হয়ে আয়নায়। সে দেখে তার চোখ কেমন সবুজ হয়ে আছে। সে তার হাত দিয়ে দু চোখে স্পর্শ করে। অনিলা এবার খুবই চমকে যায়। তার চোখ দুটো খুবই শীতল হয়ে আছে, কিন্তু অনিলার মনে হচ্ছে তার চোখের মতো আর কার যেন চোখ সে দেখেছিল একবার, কিন্তু সে মনে করতে পারে না। অনিলা নিজের ডান হাতকে বা বাম হাত দিয়ে ছুঁয়ে দেয়। সাথে সাথেই তার মনে পড়ে যায় ঠিক এমনই স্পর্শ সে আফসানের কাছে পেয়েছিল একদিন। অনিলা খুব ভাবনায় পড়ে যায়। লাবণী ইসলাম চুলায় জর্দা বসিয়ে নিজের ঘরে যান। আলমারি খুলে তার পুরনো ডায়েরিটা বের করেন, আর সাথে সেই রেশমি কাপড়ের পুটলিটা। এটা তিনি কিছুক্ষণ পর অনিলার হাতে দিবেন। এই ডায়েরিতে সবকিছু লিখে রেখেছেন তিনি। লাবণী ইসলাম তার ফোনটা হাতে নিয়ে অনিলার বাবাকে ডায়াল করেন। আহমদের আর তর সইছে না অনিলার কাছে জলদি পৌঁছানোর জন্য। সে জেনে গেছে নতুন মাসের চাঁদ এখনো উঠেনি। আল্লাহর কাছে শুকরিয়া জানায় সে। জলদি পৌঁছাতে পারলে ভালো হতো। আহমদ মনে মনে ভাবে তার আরো প্রায় 100 বছর পার না হওয়া অবধি সে খুব দ্রুত স্থান ত্যাগ করার বিশেষ ক্ষমতা লাভ করতে পারবে না। আহমদ তার বোন আফসানার কাছে শুনেছিল তাদের অঞ্চলে জিনদের হাতে বানানো মিষ্টিগুলো অনিলার খুব ভালো লেগেছে। আহমদ তাদের অঞ্চলের কাছাকাছি এসে তার রূপ পরিবর্তন করে অনিলার জন্য কিছু মিষ্টি কিনে নেয়। লাবণী ইসলাম এক বাটি মিষ্টি জর্দা নিয়ে অনিলার রুমে আসেন। অনিলা এখনো আয়নাতে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। লাবণী ইসলাম হাতের বাটিটা টেবিলের উপর রাখেন। আর কত নিজেকে দেখবি মা, আয়, জর্দা করেছি তোর জন্য, খেয়ে নে। লাবণী ইসলাম হাসি দিয়ে মেয়েকে কাছে ডাকেন। যাই বলো মা, আমার কিন্তু নিজের এই পরিবর্তন খুব ভালো লাগছে। অনিলা আয়না তাকিয়ে নিজে নিজেই হাসতে থাকে। জর্দার বাটিটা টেবিল থেকে নিয়ে লাবণী ইসলামের হাতে দেয় সে। আজকে তোমার হাতে খেতে ইচ্ছে করছে মা, খাইয়ে দাও প্লিজ। লাবণী ইসলাম হাসি মুখে মেয়ের মুখে খাবার তুলে দেয়। তার খুব কান্না পাচ্ছে, কিন্তু তিনি নিজেকে শক্ত রাখছেন। অনিলার সামনে কিছুতেই কাঁদবেন না তিনি, যত কষ্টই হোক না কেন। অনিলাকে খাওয়ানো প্রায় শেষ। এখনই সময় তার হাতে ডায়েরিটা দেয়ার। লাবণী ইসলাম তার ঘরে যান ডায়েরিটা নিয়ে। আফসানা একটা চুড়ি হাতে নিয়ে বসে আছে। চুড়িটার উপর অনেক সূক্ষ্ম কারুকার্য করা। প্রতিটা কারুকার্যের মাঝে মাঝে খুব মূল্যবান ভাবতে দেখেন। চোখ ধাঁধানো আলো বের হচ্ছে গয়নাটা থেকে। সোলাইমান বেগ যখন আহমদ আর আফসানাকে এখানে পাঠান, তখনই এক জোড়া চুড়ি তাদের সাথে পাঠান তার নাতনি বিলকিসের জন্য। তিনি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন বিলকিস যখন তাদের প্রাসাদে পৌঁছাবে তখন যেনই চুড়ি জোড়া তার হাতে পড়া থাকে। আফসানা খুব ভয়ে ভয়ে চুড়িটার দিকে তাকিয়ে আছে, কারণ তার হাতে শুধু একটা চুড়ি, আর একটা সে খুঁজে পাচ্ছে না। কিন্তু আফসানা বুঝে ফেলেছে এই চুড়ির আরেকটা জোড়া কোথায় আছে। রাশিদ বেগের নাম মাথায় আসতেই আফসানার মেজাজ বিগড়ে গেল। যেভাবেই হোক প্রাসাদে পৌঁছানোর আগে তাকে খুঁজে বের করতেই হবে। অনিলা মায়ের হাত থেকে ডায়েরিটা নিয়ে তার মাঝ বরাবর খুলে। লাবণী ইসলাম মেয়ের পাশে দাঁড়িয়ে আছেন। তার বুক ধক ধক করছে। তিনি বুঝতে পারছেন না অনিলা সবকিছু জানার পর কি করবে। অনিলা ডায়েরির এক একটা পেজ উল্টায় আর হাত দিয়ে নিজের চোখের পানি মুছতে থাকে। সে যে একজন জিনের বংশধর, এই ব্যাপারটা না যত বেশি অবাক করেছে তাকে, তার সে বেশি কষ্ট পাচ্ছে সে এটা জেনে যে তার এই মা বাবা তাকে জন্ম দেননি। অনিলার হাত কাঁপছে, সে আর পড়তে পারছে না। অনিলা ডায়েরিটা হাতে নিয়ে তার মায়ের রুমে যায়। লাবণী ইসলাম মেয়েকে ডায়েরিটা পুঁতে দিয়ে নিজের রুমে চলে গিয়েছিলেন। অনিলা মায়ের কাছে যে দেখে তিনি তার রকিং চেয়ারে বসে সিলিং এর দিকে তাকিয়ে আছেন।
তার গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। অনিলা মায়ের সামনে হাঁটু গেড়ে বসে মায়ের কোলে মাথা রাখে। লাবণ ইসলাম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। দুজনের মুখেই কোনো কথা নেই, চারপাশে শুধুই নীরবতা। অনেকক্ষণ পর অনিলা মাথা তুলে মায়ের দিকে তাকায়। এখনো মায়ের চোখ বেয়ে পানি পড়ছে। অনিলা মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা, আমি তোমার সাথেই থাকবো। অনিলা মায়া ভরা দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। বোকা মেয়েটা আমার, তোকে যদি আমার সাথে এখন রাখা যেত তাহলে কি আমি কোথাও যেতে দিতাম তোকে? বল মা। কিন্তু তোকে যে যেতে হবে তোর জাতির কাছে, যে এই সমাজে তোর জন্ম, এটাই তোর জন্য সবচেয়ে উত্তম হবে রে মা। লাবণ ইসলাম কান্নামাখা কণ্ঠে বললেন, কিন্তু মা, আমি কোথায় যাব? আমি তো কিছুই জানি না এসবের। আমি কোথা থেকে এসেছি, আমার বাবা মা কে, কোথায় আমার ঠিকানা? অনিলার কথা শুনে লাবণ ইসলামের কথা মনে পড়ে যায় তার বাবা মারা যাওয়ার সময়ের কথা। লাবণ ইসলামের বাবা যখন খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তিনি তার বাবাকে অনিলার বাবা মায়ের কথা জিজ্ঞেস করেছিলেন। তিনি শুধু এতটুকু বলেছেন, অনিলার যখন যাওয়ার সময় হবে মানুষের সমাজ থেকে, তখন যেন লাবণ ইসলাম তাকে যেতে দেয়। অনিলার সব ব্যাপার আগে থেকেই নাকি ব্যবস্থা করা আছে। লাবণ ইসলামের বাবা এতটুকুই বলে আর কিছু বলতে পারেননি। তিনি তারপর ইন্তেকাল করেন। অনিলা মায়ের সাথে কথা বলার সময় খেয়াল করল তার শরীর আবার খারাপ হয়ে আসছে। লাবণ ইসলাম ব্যাপারটা খেয়াল করলেন। তিনি মেয়েকে ধরে আস্তে আস্তে তার রুমের দিকে নিয়ে গেলেন। অনিলা রুমে এসে বিছানায় শুয়ে আহমদ বাসায় পৌঁছে গেছে। ভাইকে এতদিন পর দেখে আফসানা আনন্দে আটখানা হয়ে পড়েছে। আহমদ বোনের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিয়ে বলল, বোন, তুই জিন সেবকদের আমাকে খুঁজতে পাঠিয়ে খুব ভালো করেছিস। আর ভালো হয়েছে প্রাসাদে কিছু জানাস নেই। আমি তো ভেবেছিলাম আর কোনোদিন হয়তো কারোর সাথে দেখা হবে না। ভাইজান, আমিও খুব ঘাবড়ে গিয়েছিলাম আপনি ফিরে আসছেন না দেখে। ভাগ্যিস আব্বুজান খাবরি আসাদকে পাঠিয়েছিলেন, না হলে তো আমি বুঝতে পারছিলাম না যে কি করব। আফসানা বাতাসে ভাসতে ভাসতে আহমদকে বলে, কিন্তু ভাইজান, রাশিদ বেগকে কি আপনাকে কিছু বলেছে? কেন কয়েদ করেছিল আপনাকে? কেন আবার? সে আগের কাহিনী তার। আমি না থাকলে আমাদের পরিবার থেকে পরবর্তী সমাজ প্রধান তো ওই হবে, কিন্তু এবার সে সব সীমা ছাড়িয়ে গেছে। আমাকে জানে মেরে ফেলার হুমকি দিয়েছিল, বলেছিল নতুন চাঁদ ওঠার সাথে সাথে আমাকে আগুনে জ্বালিয়ে মারবে। ভাইয়ের কথা শুনে আফসানার কলিজা কেঁপে ওঠে। ভাইজান, আপনি এখন আর চিন্তা করবেন না। খাবরি আসাদ দুজন জিন সেবকদের হুকুম দিয়েছে ওই বদমাশকে পাকড়াও করে প্রাসাদে নিয়ে যেতে। কিন্তু ভাইজান, একটা সমস্যা হয়ে গেছে। দাদা জান যে দুটো চুড়ি দিয়েছিলেন বিলকিসকে দেওয়ার জন্য, সেখান থেকে একটা গায়েব। আফসানার কথা শুনে আহমদ অবাক হয়ে গেল। ওই চুড়ি জোড়া লাগবেই, না হলে বিলকিস প্রাসাদে প্রবেশ করতে পারবে না, খুব ঝামেলা হয়ে যাবে। কি বলিস? কোথায় যাবে খুঁজে দেখিসনি? খোঁজা লাগবে না ভাইজান, কারণ চুড়িটা চুরি করে নিয়ে গেছে রাশিদ বেগ। এবার আমাদের ভীষণ রাগ উঠে যায়। তার চোখ সবুজ হয়ে চলতে থাকে। সে ভাবতে থাকে এবার আর ছাড় দিবে না সে রাশিদ বেগকে। না কোনো ক্ষমা, না তো যাবজ্জীবন দণ্ড। এবার রাশিদ বেগকে তো মরতেই হবে। ওইদিকে লাবণ ইসলাম বারান্দায় দাঁড়িয়ে আছেন। আকাশা যা একদম পরিষ্কার, মেঘের ছিটে ফোঁটাও নেই। কে বলবে দুদিন আগেও ঝড় হয়েছিল। তিনি দেখছেন কখন চাঁদ উঠবে। চাঁদ উঠলেই অনিলাকে নতুন পোশাক পরিয়ে দিবেন। আগের গুলি তো এখন আর পরতে পারবে না। তিনি মনে মনে ভাবলেন, আচ্ছা, জিনরা কি জামা কাপড় পরে? নিজের প্রশ্নে নিজে হাসেন লাবণ ইসলাম। আমাদের আফসানা ছাদের ট্যাঙ্কির উপর বসে আছে। আর কিছুক্ষণ পরেই চাঁদ উঠবে। আমাদের মাঝে একবার অনিলাকে দেখে এসেছিল, কিন্তু অনিলার যন্ত্রণা, মাথা মুখ দেখে আহমদ খুব কষ্ট পাচ্ছিল। তাই আফসানা ভাইকে ছাদে নিয়ে আসে। ভাইজান, তোমার এতদিনের প্রতীক্ষা তাহলে শেষ হতে যাচ্ছে। আফসানা দুষ্টু হাসি দিয়ে ভাইয়ের দিকে তাকায়। এখনো অনেক কাজ বাকি আছে রে। বিলকিস আমাদের সাথে কিভাবে মানিয়ে নেবে, দাদাজানকে কিভাবে জানাবে আমার পছন্দের কথা, আমাদের মুখে চিন্তার ছাপ। হ্যাঁ ভাইজান, আপনি যখন এখানে ছিলেন না তখন আমিও ভেবেছিলাম এই ব্যাপারে। বিলকিসকে প্রাসাদে নেওয়ার পর আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। আহমদ মুচকি হেসে বোনের দিকে তাকায়। আফসানাও হাসি দিয়ে মাথা নাড়ে। এই মাথা নাড়ানোর অর্থ হচ্ছে সে জানে গুরুত্বপূর্ণ কাজটা কি। লাবণ ইসলাম মেয়েকে খুব সুন্দর একটি সাদা পোশাক পরিয়ে দিলেন। তাকে দেখতে রানীর মতো লাগছে। অনিলার কাছে তখন তার কোনো হুঁশ নেই। তাকে দেখে মনে হচ্ছে খুব গভীর ঘুমে তলিয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর পর যন্ত্রণায় কাতরে উঠছে সে। লাবণ ইসলাম এখনো কান্না করেই যাচ্ছেন। তিনি অনিলার রুম থেকে বেরিয়ে আসলেন। হঠাৎ তার মনে হলো তার পুরো বাসা খুব মিষ্টি একটা সুবাসে ভরে গেছে। লাবণ ইসলাম চোখে মুখে একটা হাসি দিলেন। তিনি বুঝতে পারছেন অনিলার যাওয়ার সময় একদম ঘনিয়ে এসেছে। তিনি হাসি মুখে মেয়েকে বিদায় জানাতে চান। আহমদ আর আফসানা অনিলার দুপাশে বসে আছে। অনিলাকে সাদা পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে। আমাদের ইচ্ছা করছে নিঃশ্বাস বন্ধ করে অনিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে,
কিন্তু ছোট বোন পাশে থাকাতে লজ্জায় সে তাকাতে পারছে না। অনিলার যন্ত্রণা বেড়ে চলেছে, খুব ছটফট করছে সে, একটু পরপর চোখ মিলছে। যন্ত্রণাতে তার দুই চোখ থেকে সবুজ রঙের আগুনের হুলকা বেরোচ্ছে। আমাদের আফসানা অনিলার দুই হাত শক্ত করে ধরে আছে। চাঁদ ডুবে যাওয়ার সাথে সাথেই অনিলার সব কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে। আমাদের খুব খারাপ লাগছে অনিলার এই অবস্থা দেখে, কিন্তু পরক্ষণেই এই ভেবে ভালো লাগছে তার যে আর কিছুক্ষণ পরে অনিলা তাদেরই একজন হয়ে যাবে। আহমদ এক হাতে তার বাঁশিটা বের করে বাজাতে থাকে, কারণ সে জানে এই বাঁশির সুর অনিলার খুবই পছন্দের। অনিলা দেখতে পাচ্ছে দুজন মানুষ অনেক দূর থেকে হেঁটে আসছে তার দিকে, কিন্তু তাদের চেহারা দেখা যাচ্ছে না। তাদের একজনের হাতে সুন্দর একটা বাঁশি, সে খুব মোহনীয় সুরে বাঁশি বাজাচ্ছে। তারা দুজন অনিলার আরো কাছাকাছি চলে আসে, হাত বাড়িয়ে দিয়ে ডাকছে তারা অনিলাকে। অনিলা তাদের মুখ দেখাতে তারা অনিলার হাত ধরে ফেলে, আর সাথে সাথেই তাদের চেহারা স্পষ্ট হয় অনিলার কাছে। এ তো আহমদের আফসানা। অনিলার চোখ খুলে যায়, তার মাথা খুব হালকা হালকা লাগছে। পুরো ঘর অন্ধকার। অনিলার মনে হচ্ছে তার দুপাশে দুজন বসে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার একদম ভয় লাগছে না। ধীরে ধীরে অনিলার সামনে সব স্পষ্ট হয়ে আসে, যদিও সেখানে কোনো আলো নেই। অনিলা তাকিয়ে দেখে তার বাম পাশে আহমদ বসা, সে তার হাত ধরে আছে। অনিলা লজ্জা পেয়ে যায়, সে তাড়াতাড়ি তার হাত ছাড়িয়ে নেয় আহমদের হাত থেকে। ডান দিকে তাকিয়ে দেখে আফসানা বসা, তারা দুজনই তার দিকে তাকিয়ে হাসছে। অনিলা আর বুঝতে কষ্ট হলো না তারা কে এবং তারা দুজন এখানে কেন এসেছে। সে উঠে বসে, এখন শরীর একদম ঝরঝরে, কোনো যন্ত্রণা নেই। সুস্বাগতম আপনাকে আমাদের জিন সমাজে। আফসানা হাসি দিয়ে অনিলাকে বলে, ধন্যবাদ। অনিলা ছোট করে জবাব দেয়। আহমদ এখনো তার দিকে তাকিয়ে আছে। অনিলার খুব লজ্জা লাগছে, সে মনে মনে চাচ্ছে আমার যেন এখান থেকে চলে যায়। ভাগ্যিস জিনদের মনের কথা অন্য জিনরা বুঝতে পারে না। আপনার নানা যান আমাদের এখানে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে। অবশেষে আহমদ মুখ খুলল, কোথায় যেতে হবে আমার? অনিলা জিজ্ঞেস করে। অনেক দূরে, যেখানে এই মিষ্টিগুলি পাওয়া যায়। আফসানা হাসি দিয়ে আমাদের নিয়ে আসা মিষ্টিগুলি অনিলার সামনে নিয়ে রাখে। অনিলার মিষ্টিগুলো দেখে অবাক হয়ে যায়। তার তো এই মিষ্টিগুলো খেতে খুব ইচ্ছা করছিল। সে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে একটা মিষ্টি মুখে দেয়। ভাইজান, আপনার জন্য মিষ্টিগুলি এনেছেন, তাকে একটা ধন্যবাদ তো দিন। আফসানার দুষ্টুমি দেখে লজ্জায় অনিলার দুই গাল লাল হয়ে যায়। আহমদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আমি যাওয়ার আগে আমার মায়ের সাথে দেখা করতে চাই। অনিলা আফসানার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, আপনি তার সাথে দেখা করে আসুন, আমরা অপেক্ষা করছি। আফসানা অনিলাকে মায়ের সাথে দেখা করে আসতে বলে। অনিলা বিছানা থেকে তার রুমে নেমে লাবণী ইসলামের ঘরের দিকে যায়। তার নিজের শরীরটা খুব হালকা লাগছে। অনিলার মনে হচ্ছে সে বাতাসে ভেসে ভেসে যাচ্ছে। লাবণী ইসলাম এখনো বারান্দায় বসে আছেন। অনিলা মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। মা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, ওরা আমাকে নিতে এসেছে। অনিলা অঝরে কান্না করছে, কিন্তু লাবণী ইসলাম নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন। মেয়েকে বিদায় দিতে হবে। যেখানে থাকিস ভালো থাকিস মা। লাবণী ইসলাম জোর করে গলায় কান্না আটকে রাখার চেষ্টা করেন। মা, তুমি একা থাকবে কি করে? তোমার কষ্ট হবে না? অনিলার কথা শুনে লাবণী ইসলাম হেসে বলেন, কালকে তোর বাবা আসছেন দেশে, হ্যাঁ, এখন থেকে আমরা একসাথেই থাকবো। লাবণী ইসলামের কথা শুনে অনিলা শান্তি পায়। সে বুঝতে পেরেছে আশরাফ হোসেন এতদিন কেন দেশের বাইরে ছিলেন। বাবার সাথে দেখা করা হলো না আর। অনিল আক্ষেপে সুরে বলে। লাবণী ইসলাম মেয়েকে জড়িয়ে ধরেন। তার মনে হলো যেন তিনি খুব নরম কিছুকে ধরেছেন, যার দেহে কোনো হাড় নেই। আমি আসি মা, নিজের খেয়াল রেখো, কখনো সুযোগ পেলে তোমাদের এসে দেখে যাব। অনিলা বের হতে নেয়। একটু দাঁড়া মা। লাবণী ইসলাম পেছন থেকে ডাকেন। তিনি অনিলার সামনে যে তার বাহুতে বাঁধা তাবিজের সুতিটা খুলে দেন। অনিলা একটা হাসি দিয়ে চোখের পানি মুছে বেরিয়ে যায়। আহমদ, অনিলা আর আফসানা বাতাসে ভাসছে। অনিলা হঠাৎ হঠাৎ পড়ে যেতে নেয়, এসবে অভ্যস্ত হতে আরো সময় লাগবে তার। আফসানা বকবক করে চলছে, এখন থেকে অনিলাকে কি করতে হবে, কিভাবে চলতে হবে, কি কি খেতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আহমদ বেশ চুপচাপ। সে শুধু কিছুক্ষণ পর পর অনিলার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। ভাইজান, আমরা কিন্তু ওনাকে আর অনিলা নামে ডাকতে পারবো না, দাদাজানের দেওয়া নামেই ডাকতে হবে। আফসানা হাসতে হাসতে আহমদকে বলে, আহমদ বোনের কথায় সায় দেয়। নানাজান কি নাম রেখেছিলেন আমার? বিলকিস। আহমদ খুব খুব নিচু স্বরে বলে, আপনি কি জানেন বিলকিস কার নাম ছিল? আফসানা অনিলাকে জিজ্ঞেস করে। অনিলা মাথা নাড়ি, সে জানে না। অনিলার পেছন থেকে আহমদ ইশারা করে আফসানাকে, যেন সে এখন চুপ থাকে। অনিলাও আর কিছু বলে না। সে কিছুক্ষণ পর পর আর চোখে আহমদকে দেখে, আর দুজনে চোখাচোখি হলেই অনিলা খুব লজ্জায় পড়ে যায়। আহমদরা প্রাসাদের কাছাকাছি চলে এসেছে, কিন্তু এখন ওরা প্রবেশ করতে পারবে না সেখানে, কারণ অনিলা মানে বিলকিসের চুড়িটা নেই সাথে। খাবরি আসাদের এখানে থাকার কথা। আফসানা কিছুক্ষণ পর দেখলো অনেক দূর থেকে বাতাসের সাথে মিশে কয়েকজন জিন সেবক আসছে। তাদের সাথে আসাদকেও দেখা যাচ্ছে। ভাইজান দেখেন, খাবরি আসাদ আসছে, তার সাথে আরো কজন আছে।
আহমদ তাকিয়ে দেখে যে দুজন জিন সেবক তাকে মুক্ত করেছিল তারা রাশিদ বেগকে ধরে নিয়ে আসছে। তার ঠোঁট আগুন দিয়ে সেলাই করা, রাগে ফুসফুস করছে সে। অনিলা তাদের দিকে তাকিয়ে আছে। তাদের একজনকে তার অনেক পরিচিত লাগছে। আরে কেয়ারটেকার চাচা, হ্যাঁ আপনি এখানে? অনিলার মুখ হা হয়ে আছে। তারা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই লোকটা হচ্ছে জিন। রাশিদ বেগ অনিলার দিকে জলজল সবুজ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তখনই অনিলার মনে পড়ে যায় সে একদিন এই জিন লোকটাকে দেখে চোখ দেখেই এত ঘাবড়ে গিয়েছিল। এই কোনো কেয়ারটেকার নয়, এই রাশিদ বেগ, যাকে আমরা আপন চাচাজানের মতো সম্মান করতাম। আর সে আমাদের কত ক্ষতি করতে চেয়েছিল। ভাইজানকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল এই বচ্চেন। আফসানার কণ্ঠে খুব ঝরে পড়ে। থাক বোন, এখানে আর সময় নষ্ট না করি। আব্বুজান একে কঠিন শাস্তি দেবেন। ঠিক বলেছেন ভাইজান। আফসানা খাবড়ি আসাদের দিকে তাকায়। সে হাতে সেই চুড়িটা ধরে আছে। আফসানার কথা না বাড়িয়ে চুড়িটা নিয়ে অনিলার হাতে পরিয়ে দেয়। অনিলা চুড়ি দুটির দিকে তাকিয়ে থাকে। এত সুন্দর গয়না সে আগে কখনো দেখেনি। অনিলার সামনে বিশাল বড় একটা প্রাসাদ, খুবই সুন্দর দেখতে। প্রতিটা দেয়াল থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। প্রাসাদের সামনে খুব সুন্দর একটা ফুলের বাগান, সেখানে নানা রকম ফুল ফুটে আছে। এসব ফুলের নাম অনিলার জানা নেই। প্রাসাদের বাইরে কিছু ফুটফুটে বাচ্চারা খেলছে, কিন্তু অনিলাকে দেখে সবাই খেলা থামিয়ে তাকিয়ে আছে। অনিলার কেমন যেন ভয় ভয় লাগছে। আপনি ভয় পাবেন না, এখন থেকে এটাই আপনার ঠিকানা। আহমদ অভয় দেয়। অনিলা আহমদের দিকে তাকিয়ে ভাবে, ছেলেটা এত সুন্দর করে কিভাবে কথা বলে। আফসানা প্রাসাদের ভেতরে গেছে আহমদ আর অনিলাকে বাইরে রেখে। খাবড়ি আসাদ একটা কাচের ঘরে রাশিদ বেগকে বন্দি করে রেখেছে। সোলাইমান বেগ এবং তার ছেলে সালমান বেগ তার বিচার করবেন। অনিলা প্রাসাদের মুখ্য দরজার দিকে তাকিয়ে দেখে সেখানে মানুষ আকৃতির অনেক মহিলা আর পুরুষ দাঁড়ানো। তাদের মধ্য থেকে দুজন অনিলার দিকে এগিয়ে আসছে। আহমদ এখনো অনিলার পাশে আছে। সুস্বাগতম তোমাকে। তুমি কেমন আছো বিলকিস? তাদের মধ্যে একজন ভীষণ সুন্দরী মহিলা অনিলাকে জড়িয়ে ধরল। তার কাছ থেকে সুন্দর ঘ্রাণ আসছে অনিলার নাকে। অনিলা কিছু না বলে মহিলাটির দিকে তাকিয়ে থাকে। উনি আমাদের দাদি চান, সালাম দিন ওনাকে। আহমদ মুচকি হেসে অনিলাকে ফিসফিসিয়ে বলে। সালাম বিনিময় করে মহিলা দুজন তাকে প্রাসাদের ভেতরে নিয়ে যান। অনিলা বুঝতে পারল এদের একজন নিশ্চয়ই আহমদ আর আফসানার আম্মি যান। প্রাসাদের ভেতরটা অনিলা মুগ্ধ দেখতে থাকে। বিশাল বড় একটা ঝর্ণা এখানে, কিন্তু ঝর্ণা থেকে কোনো পানি পড়ছে না। বিভিন্ন রকমের মণিমুক্তা ঝরে পড়ছে সেখান থেকে। পুরো প্রাসাদ জুড়ে সুন্দর সুন্দর আসবাবপত্র, ভারী ভারী পর্দা, দামি কার্পেট। এক একটা জিনিস থেকে এক একটা জিনিস সুন্দর। অনিলা বুঝতে পারে না সে কি রেখে কি দেখবে। আফসানা অনিলাকে আরেকটি ঘরে নিয়ে যায়। সেখানে বিশাল পালঙ্কের উপর একজন নুরানি চেহারার বৃদ্ধ আতশোয়া হয়ে আছেন। উনি আমাদের দাদা যান, আপনি ওনার আদরের নাতনি। ওনার কাছে যান, উনি অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছেন। আফসানা অনিলাকে সোলাইমান বেগের কাছে এগিয়ে দেয়। আহমদ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে তার দাদাজানের সামনে যেতে লজ্জা পাচ্ছে। কাছে এসো আমার আদরের নাতনি। নানা সোলাইমান বেগের কণ্ঠ শুনে অবাক হয়ে যায় অনিলা। বৃদ্ধ বয়সেও এত ভরাট কণ্ঠ। অনিলা তার পাশে যে বসে। সোলাইমান বেগ অনেক কথা বললেন। কিছুক্ষণ পর সালমান বেগও আসেন তার পিতার কাছে। সোলাইমান বেগের কক্ষে এখন প্রায় সবাই আছেন। তিনি একে একে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন অনিলার সাথে। কিন্তু অনিলার মনে তার নিজের পিতামাতার চিন্তা করছে, তারা এখন কোথায় আছে? অনিলার সাথে কি তাদের দেখা হবে না? আফসানা অনেকগুলি খাবার নিয়ে অনিলার সামনে আসে। এখানে মহিলাদের মধ্যে সবাই আছে, কিন্তু অনিলার এখন খেতে ইচ্ছে করছে না। সে অন্য মনস্ক হয়ে বসে আছে। হঠাৎ একজন মহিলার কথা কানে আসে তার। সে বলছে সোলাইমান বেগ নাকি কিছুদিন আগেই পুরো সমাজে ঘোষণা দিয়েছেন অনিলাকে বিয়ে করবে এমন শক্তিশালী জিন পুরুষের জন্য। কিন্তু কেউ নাকি রাজি হচ্ছে না, কারণ সে অর্ধমানব। তাদের সবার মতো তার মাতা পিতা দুজনই জিন নয়। অনিলার কাছে এবার সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায়। কিন্তু কথাটি কানে আসার পর অনিলার খারাপ লাগে, কারণ সে এখন তার জীবনসঙ্গীর জায়গায় আহমদকে ছাড়া কাউকে দেখতে চায় না। কিন্তু আহমদ কি এমন কিছু ভেবেছে অনিলাকে নিয়ে? অনিলা তার আশেপাশে আহমদকে খোঁজে, কিন্তু সেখানে নেই। অনিলার প্রচুর অভিমান হয় আহমদের উপর। আহমদ তার দাদা সোলাইমান বেগের পাশে বসে আছে। সালমান বেগও আছেন। রাশিদ বেগের সমস্ত বদকীর্তি বাবা আর দাদার কাছে খুলে বলেছে আহমদ। সোলাইমান বেগ খুব মনে কষ্ট পেলেন এসব শুনে। তিনি ভেবেছিলেন রশিদ বেগ শুধরে গেছে, কিন্তু এখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি সোলাইমান বেগকে বললেন রাশিদ বেগকে যেন সে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সমাজ প্রধানের পুত্রকে হত্যার চেষ্টা করা গুরুতর অপরাধ, এর কোনো ক্ষমা নেই। সালমান বেগ তার পিতাকে জানালেন চাঁদ পূর্ণ হওয়ার সাথে সাথে রাশিদ বেগের মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করতে হবে। কিন্তু আরও দুটি বিশেষ কাজ এই দিনেই করতে হবে, কারণ অমাবস্যা শুরু হয়ে গেলে জিন সমাজের বিশেষ কার্যক্রমগুলি করা যায় না, একেবারে নিষেধ।
সালমান বেগের কথা শুনে তার পিতা চিন্তায় পড়ে গেলেন। এই পূর্ণিমাতে তার একমাত্র নাতি আহমদ বেগ পরবর্তী সমাজ প্রধানের দায়িত্ব নেবে, কিন্তু জিন সমাজের নিয়ম অনুযায়ী সমাজ প্রধানকে বিবাহিত হতে হয়, আর তার নাতনির জন্য এখনো কোনো ক্ষমতাশালী জিন পুরুষ বিয়ের জন্য এগিয়ে আসেনি। সোলাইমান বেগ কি করবেন ভেবে পান না। অনিলাকে একটা আলাদা কক্ষ দেয়া হয়েছে, খুবই সুন্দর তার এই নতুন ঘর। কি নেই এখানে? অনিলা তার ঘরে এসে আরাম করছে, তার চোখে ঘুমি লেগে আছে। কিছু একটা শব্দে অনিলার চোখ খুলে যায়। সে তাকিয়ে দেখে আহমদ তার পালঙ্কের পাশে দাঁড়িয়ে আছে। আহমদ একটি কালো পাঞ্জাবি পরা, মাথায় কালো রঙের পাগড়ি বাঁধা, চোখে হালকা সুরমা লাগানো। তার আহমদকে দেখে অনিলার মনে হচ্ছে সে যুগ যুগ ধরে যেন এই পুরুষটিকে পাওয়ার জন্য অপেক্ষায় ছিল। আহমদ হালকা কাশি দিল। অনিলা নিজের বোকার মতো চেয়ে থাকার কারণে লজ্জা পেয়ে গেল। সে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। এবার তার উচ্চতা অনেকটা আহমদের মতোই। আহমদ মুখ খুলে কিছু বলার জন্য, আমি আপনাকে কিছু বলতে চাই। আহমদ কথা বলে অনিলার কক্ষের দরজার দিকে তাকায়, আর সেটা সাথে সাথে বন্ধ হয়ে যায়। আমি আপনাকে তখন থেকে আমার জীবন সঙ্গিনী করতে চাই যখন থেকে আপনার বয়স 40 দিন। আমি আপনাকে ছাড়া কোনোদিন কোনো জিন বা ইনসান মেয়েকে কল্পনাও করিনি। আমি জানি না আপনি আমার ব্যাপারে কি ভাবছেন। এতটুকু বলে আহমদ থেমে গেল। তার মনে হলো কেউ যেন কক্ষের বাইরে থেকে তাদের কথা শুনেছে। অনিলা নিজের দিকে তাকিয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না যাকে সে এতটা চায় সেই ব্যক্তি তার বহু আগে থেকেই তার প্রেমে পড়ে আছে। অনিলার মনটা খুশিতে ভরে যায়। সে আমাদের দিকে তাকায়। আহমদ বড় বড় চোখ করে অনিলার দিকে চেয়ে আছে, কিন্তু অনিলা কিছু বলছে না। কিছু বলছেন না যে? আমাদের কণ্ঠে এবার ভয়েস আভাস পাওয়া যাচ্ছে ভয়ের। সে ভয়ে পাচ্ছে যে অনিলা যদি না করে দেয় আমার ভাবতে হবে এ বিষয়ে। আমি এত দ্রুত কোনো সিদ্ধান্ত নেই না কখনো। অনিলা গম্ভীর ভাব নিয়ে আহমদকে উত্তর দেয়। আমাদের মুখ কালো হয়ে যায়। ঠিক আছে, আপনি সময় নিন। আহমদ মুখ ভার করে ঘর থেকে বেরিয়ে যায়। অনিলা মনে মনে ভীষণ হাসছে। সে নিজে তো আমাদের জীবনসঙ্গী হওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু মেয়েদের কি এত জলদি হ্যাঁ বলে চলে? আহমদ জেনে গেছে তার দাদা সোলাইমান বেগ অনিলার জন্য জিনপাত্র খুঁজছেন এবং তাকেও বিয়ে করাবেন খুব দ্রুত। সব মিলে আমাদের মন খুব খারাপ হয়ে আছে। অনিলা যদি তাকে বিয়ের জন্য রাজি না হয় সে আর কোনোদিন বিয়ে করবে না। আফসানা তার ভাইয়ের কক্ষে আসে, ভাইয়ের মন খারাপের ব্যাপারে জিজ্ঞেস করে। আহমদ বোনকে সব বলে। অনিলার কথা শুনতেই আফসানা হাসিতে ভেঙে পড়ে। সে ভাইকে বোঝায় যে অনিলাও তাকে খুব পছন্দ করে, কিন্তু কোনো মেয়ে এসব ব্যাপারে এত দ্রুত হ্যাঁ বলবে না। সে ভাইকে সান্ত্বনা দেয়। আফসানা ভাইকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইজান, যদি এমন হয় জিন সমাজ যদি বলে আপনি বিলকিসকে বিয়ে করলে সমাজ প্রধান হিসেবে দায়িত্ব পাবেন না, তখন কি করবেন? অবশ্যই আমি বিলকিসকে বিবাহ করব, কারণ শরীয়তের দিক থেকে তাকে বিয়ে করতে কোনো রকম বাধা নেই। আহমদ সাথে সাথে উত্তর দিল, তাছাড়া আমার সমাজ প্রধান হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি শুধু বিলকিসকে তার পিতামাতার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য সমাজ প্রধান হতে চাই। ইনশাআল্লাহ আমি প্রধান হলেই তাদের কয়েদ থেকে মুক্ত করে দেব। অনিলাকে আর তার মাতা পিতার স্নেহ হতে বঞ্চিত হতে দেব না, বঞ্চিত হতে হবেও না। ভাইয়ের কথা শুনে আফসানার চোখে পানি এসে যায়। যেভাবেই হোক সে তার ভাইয়ের সাথে অনিলার বিবাহ করিয়ে দিবে। আজ ভরা পূর্ণিমা। আমাদের অনিলা সমুদ্রের উপর বেশি বেড়াচ্ছে। তারা দুজনের হাত শক্ত করে ধরে রেখেছে। আজ দুপুরে তাদের বিয়ে হয়ে গেছে। সোলাইমান বেগ প্রথমে রাজি হননি, কিন্তু পরে আফসানা তাকে খুব করে বুঝিয়েছে বিলকিসের জন্য আহমদ বেগের চেয়ে ভালো এবং শক্তিশালী জিন পুরুষ আর কোথাও পাওয়া যাবে না। সোলাইমান বেগ এবং নার্গিস বেগও আর কোনো দ্বিমত পোষণ করেননি। আর আমাদের দাদিজান তো খুব খুশি এই বিয়েতে। রাশিদ বেগের মৃত্যুদণ্ড আরও কয়েকদিন আগেই কার্যকর হয়ে গেছে। তাকে তার বেঈমানির সঠিক শাস্তি দিয়েছেন সালমান বেগ এবং তার পিতা সোলাইমান বেগ। রাশিদ বেগের মৃত্যুর পর আহমদ সমাজ প্রধানের দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব পাওয়ার পর সবার আগে সে তার ফুপু সাবরিন আর তার মানব স্বামী সোয়েবকে কয়েদ থেকে মুক্ত করে। সাবরিন তার কন্যাকে পেয়ে সব দুঃখ কষ্ট ভুলে যায়। সোলাইমান বেগ তার মেয়ে আর মেয়ের জামাইকে তার কাছেই রেখে দেন। অনিলা খিলখিল করে হাসছে। সে আমাদের হাত ছেড়ে দিয়েই উড়ে উড়ে দূরে চলে যাচ্ছে। আহমদ তাকে আবার শক্ত করে ধরে ফেলছে। আহমদ তাকে দুষ্টুমি করে বলছে, আপনার এত বড় দুঃসাহস, আপনি জিন প্রধানের কয়েদ হতে পালিয়ে যাচ্ছেন। আমাদের এই কথা শুনে অনিলার হাসি আরও বেড়ে গেছে। সে খিলখিল করে হেসে যাচ্ছে। আহমদ মনে মনে চাচ্ছে তার এই প্রাক্তন প্রতিবেশী যেন সারা জীবন এভাবেই খিলখিল করে হাসতে থাকে। গল্পটা এখানেই শেষ হয়। আমার সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। জিনোপুরীর রহস্যময় গল্প শুনতে নিশিরাত 76 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য কোনো ভৌতিক গল্প বা ঘটনা থাকে
যদি কোনো ঘটনা অস্বাভাবিক এবং ভয়ানক কিছু যেটা আপনাদের আশেপাশে আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে গেছে, এরকম ঘটনা থাকে আপনার দেখা কিংবা অদেখা কিংবা গল্প ঘটনায়, বা আপনি খুব ভালো লিখতে জানেন, এরকম কোনো ব্যাপার যদি থাকে তাহলে সেটা ইমেল করে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে পাঠাতে পারেন। আমরা পরবর্তী আয়োজনে আপনাদের এই গল্পটি আমরা শেয়ার করব সবার সাথে।